স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন আরেকটি বছরের। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে জুম বাংলাদেশ প্রেজেন্ট স্বপ্নযাত্রায় বাংলাদেশ অনুষ্ঠানে। আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জুম বাংলাদেশের সহসভাপতি জেরিন সুলতানা। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম ইমন ভাই আপনার কাছে আসবো। আপনি একজন ব্যস্ত মানুষ এবং অনেক জনপ্রিয়। আপনার বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়ে? আমরা যেহেতু চলচ্চিত্র মাধ্যমের লোক, সো ব্যস্ততা অবশ্যই অভিনয় নিয়ে। তো অভিনয় নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে বেশ কিছু যেহেতু একটা প্যান্ডামিক টাইম কেটেছে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডে, তো সেটা এখনও অবশ্য আমরা কাটিয়ে উঠতে পারিনি। তো সেটার আমাদের দেশে যখন লকডাউন ছিল অনেক দিন, সেই সময় তো বাসায় বসেছিলাম। তারপরে এখন কিছুটা কাজ শুরু হয়েছে, সো এখন আমি আমার নতুন কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি আর কি। আপনার বেড়ে ওঠা এবং জীবন সংগ্রাম সম্পর্কে জানতে চাই। আসলে আপনি অভিনয় শুরু করেছিলেন কবে? চলচ্চিত্রে 2008 সালে আমার প্রথম ছবির শুটিং করি এবং সেটা রিলিজ পায়, এক বুক ভালোবাসা। ইস্পানি আরিফ জাহান আর নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তো তারপর থেকেই আসলে যেহেতু মডেলিং করতাম, মডেলিংটা এখনও করছি। আর ওই চলচ্চিত্রকে ভালোবেসে এখন পর্যন্ত স্টিল নাও আমি চলচ্চিত্র অভিনয় করে যাচ্ছি। আপা, আপনি কেমন আছেন? করোনাকালে আপনার সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে করোনা কালে তো ঘরেই ছিলাম ম্যাক্সিমাম সময়। এখন একটু কাজে কর্মে আবার মনোনিবেশ হয়েছি। যেমন আমার একটা ব্যক্তিগত বিজনেস আছে, সেটার মধ্যে কিছু সময় দিচ্ছি এখন। আর তো আছি। করোনার সময় আসলে আপনার বিজনেস কিভাবে আপনি করছেন, বা এখন তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তা যারা আছে তারা ব্যবসা গুটিয়ে নিচ্ছে বা ব্যবসা অনেক ছোট করছেন। আমার কিন্তু করোনার সময় আমার ব্যবসা বন্ধ ছিল না। আমার একটা কনস্ট্রাকশন ফার্ম আছে, আমি ভ্যালু সলিউশন, এটার চেয়ারম্যান আমি। আমার করোনাকালের সময় বিশেষ করে এই গ্রামে তো কেউ করোনা মানে না, এখন আমার ওই ফোনেই আমার সমস্ত কাজগুলি চলতো। ইমন ভাই, আপনি একজন জনপ্রিয় অভিনেতা। আপনি কাজ শুরু করেছিলেন মডেলিং এবং বিজ্ঞাপন দিয়ে। টেলিভিশন মাধ্যমে আপনাকে প্রথমে মানুষ দেখেছিল, এখন আপনাকে সিনেমাতে দেখে। আসলে টেলিভিশন এবং সিনেমা অভিনয়ের মধ্যে পার্থক্যটা কি বোঝেন? বিজ্ঞাপন তো এখন সবকিছু একটা পার্ট আসলে। তো ছোট পর্দা বড় পর্দার মধ্যে পার্থক্য হচ্ছে, ছোট পর্দা হচ্ছে ছোট টেলিভিশনে দেখা যায়, আর বড় পর্দা মানে নামটাই যেহেতু বড়, চলচ্চিত্রটা বিগ স্ক্রিনে দেখা যায়। তো বিগ স্ক্রিনে যে কোনো কিছু দেখতেই মজা। সো এই জন্যই মজাটার কারণেই আসলে চলচ্চিত্র অভিনয় করি। আর পার্থক্য ওইটাই আর কি, যে বড় পর্দার মজাটাই আসলে আলাদা। অনেকেই যখন আপনারা কাজ শুরু করেছিলেন 2007 সালে, ইমন এবং নীরব দুটো নাম কিন্তু এতটাই পাশাপাশি জড়িত, অনেকে কিন্তু মানে ইমন অথবা নীরব শুনলেই অনেকে কিন্তু নামের মাঝে মানে দুটো ফেসে চলে আসে মানুষের সামনে। ইমন এবং নীরব দুইজনের বন্ধুত্ব কেমন আসলে? সবসময় ভালো, আগেও ভালো ছিল, ইনশাল্লাহ এখনো আছে, ভবিষ্যতে হয়তো বা থাকবে ইনশাল্লাহ। আপনার দারুচিনি দ্বীপ যে আপনি সিনেমা করেছিলেন, খুব জনপ্রিয় একটি সিনেমা। এই সিনেমার সবচেয়ে ভালো একটি অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন আমাদের সামনে। দারুচিনি দ্বীপের আমার একদম প্রথম ছবি, মানে ওটা দিয়ে আমার এন্ট্রি হয়েছে ফিল্মে। সো পুরো অভিজ্ঞতাটাই আসলে আমার জন্য বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল। ডিরেক্টর হিসেবে পেয়েছিলাম তৌকির ভাইকে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে হুমায়ুন স্যারের গল্প, এবং ওই গল্পটা আমার অনেকবার পড়া ছিল, এবং আমরা হয়তোবা তখন ওই গল্পটা পড়তে পড়তে ইমাজিনেশনে অনেকবারই সেন্ট মার্টিন দ্বীপে চলে গেছিলাম। তো সেটা যখন বাস্তবে হলো, সেটা তো একটা নতুন একটা অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই ছিলাম নতুন, মানে আমি, মম, বিন্দু, ইভেন মোশাররফ ভাইও তখন ওইভাবে এত নাটক করা হয়নি ওনার। সো পুরো একটা টিম, নতুন একটা টিম, এখন আমরা একসাথে সবাই ভালো ভালো কাজ করছি। সো ওই অভিজ্ঞতাগুলো আসলে অনেক সুন্দর ছিল আমার কাছে। অভিনয়ের পাশাপাশি আপনি মানবিক মানুষ, সামাজিকভাবে আপনি অনেক কাজ করে থাকেন। এই করোনার সময় আপনি কি কি করেছেন সেগুলো সম্পর্কে জানতে চাই। আসলে চেষ্টা করি, মানে আমাদের তো আসলে অত টাকা নেই যে আমি সবার জন্য করব। অনেক টাকা থাকলে হয়তো আরও বেশি করতে পারতাম। মানবিক, আমার মনে হয় যে অনেকেই আছে যারা মানবিকতা আছে যাদের মধ্যে। তো আমি আমার ছোট্ট পরিসর থেকে আমার গ্রামে, তখন করোনা চলছিল। সো আমরা তো সবাই জানি যে ওই সময় আসলে, ওই সময় কি এখনও তো প্যান্ডামিক চলছে আসলে। তো সবার অবস্থাই খুব খারাপ ছিল, অনেকে খেতে পারছিলেন না, বা প্রবলেম ছিল ফিনান্সিয়াল। আমি আমার উদ্যোগে আমি গ্রামের বাড়িতে যে অনেকের জন্য, মানে কিছু মানুষের জন্য চেষ্টা করেছি। তারপরে ঢাকাতে অনেক জায়গা আছে, আমরা ফ্রেন্ডরা মিলে আমরা মানে লুকিয়ে আমরা অনেক জায়গায় গিয়েছি যে মানুষের কিছুটা খাবারের ব্যবস্থা করা যায় কিনা,
বা চাল কিনে দিয়ে চলে আসলাম। জি। সো এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে গেছে এবং ভবিষ্যতে আমার আসলে যদি আমার অনেক অনেক টাকা হয় ইনশাআল্লাহ, তাহলে আরো অনেক বড় বড় উদ্যোগ নিব। শিল্পীদের জন্য কি করছেন এই সময়ে? আমি তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক। সো আমাদের তো একটা চলচ্চিত্র টিমই আছে। আমরা পুরো করোনাকালীন সময়ে আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের শিল্পী সমিতির যারা আছেন সদস্য সবার জন্য আমরা একদম করোনা যেদিন থেকে লকডাউন দেওয়া শুরু হয়েছে সেদিন থেকে আমরা প্রায় 6-7 মাস টানা আমরা একদম খাবার, তারপরে আর্থিক সহায়তা, এর মধ্যে 2টা ঈদ গিয়েছে, আমরা সবার বাসায় বাসায় আমরা ঈদের খাবার পাঠিয়েছি, আমরা বোনাস হিসাবে অল্প টাকা দিয়েছি, বাট দিয়েছি সবাইকে। আমাদের শিল্পীদের জন্য আমরা আমাদের শিল্পী সমিতি অনেক উদ্যোগ নিয়েছিল আসলে। আপা, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা শক্তিশালী হচ্ছে, অর্থনীতিতে নারীদের ভূমিকা কতটুকু? অবশ্যই নারীরা এগিয়ে যাচ্ছে, কারণ নারীরা কোনো দিক থেকে থেমে নেই। এখন তুমি ফেসবুক, অনলাইন দেখো, এই যে করোনাকালের সময়ে নারীরা কিন্তু কেউ বসে নাই, কেউ না কেউ কিছু না কিছু কাজ করে যাচ্ছে। সবসময় নারীরা কিন্তু এগিয়ে আছে। নারীরা এখন কত উন্নত জায়গায় আছে। নারীরা তোমার আর মানে অফিসার হচ্ছে, নারী অফিসার 64 ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় ডিস্ট্রিক্টে নারী ডিসি, নারী আর্মি অফিসার, নারী তোমার প্লেন চালাচ্ছে। নারী তো কোনো দিক দিয়ে পুরুষের পাশাপাশি তো থেমে নাই, নারীর যাত্রা চলছে। আপনি জয়িতা পদক পেয়েছেন, কেমন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? সেটা তো একটা বিশাল অনুভূতি। নারী জয়িতা, আমি এটা তোমার আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা সাদুল্লাপুর, ওই উপজেলার থেকে তোমার 9 নভেম্বর রোকেয়া দিবস উপলক্ষে আমি 1 নম্বর নারী ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার পেয়েছি। এটার অনুভূতি তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সাদুল্লাপুর টিমকে যারা আছে সবাই আমাকে এই হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশ মানে সরকারের অনুমতি কর্মী আমাকে এটা দেওয়া হয়েছে, আমি তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আসলে আপনার ফেসবুকের কল্যাণে আমরা অনেক সময় দেখে থাকি আপনি এলাকার জন্য অনেক কাজ করেছেন, এলাকার অসহায় মানুষদের জন্য রাস্তা করে দিয়েছেন, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো সম্পর্কে একটু জানতে চাই আসলে। হ্যাঁ, আমি এলাকার জন্য কাজ করছি এবং এখনো করে যাব। এলাকায় আমার ভালো লাগে, আমার এলাকাতে কাজ করতে, এই অসহায় মানুষদের পাশে থাকতে, এটা আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি ওই এলাকায় ছুটে যাই। জুম বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনাগুলো আসলে কি কি? আমি জুম বাংলাদেশে যুক্ত হয়েছি 2013 সালে যুক্ত হয়েছি এবং স্বপ্ন আমার এটাই জুম বাংলাদেশকে নিয়ে, যে এই 64টা ডিস্ট্রিক্টে জুম বাংলাদেশ হবে এবং সবগুলি স্কুল যেন শেল্টার ছাদের নিচে চলে আসে, আমরা যেন রাস্তায় ক্লাস করাতে না পারি। জুম বাংলাদেশকে আমি এই অবস্থানে দেখতে চাই যে জুম বাংলাদেশ একটা বিরাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে এবং সবার মুখে মুখে থাকবে জুম বাংলাদেশ। ইমন ভাই, অসহায় পথ শিশুদের জন্য যদি কখনো আপনার কোনো কিছু করার সুযোগ থাকে, আপনি কি ধরনের প্ল্যান করবেন? না, এরকম সুযোগ আসলে অবশ্যই সেটার সাথে থাকবো এবং আমার জায়গা থেকে যেভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টাই থাকবে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কিছুর সাথে আমি যুক্ত থাকতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আসলে। আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, আমরা বিরতিতে যাব। প্রিয় দর্শক, সময় হলো একটু বিরতি নেওয়ার। আমরা ফিরবো আবারও বিরতির পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম জুম বাংলাদেশ প্রেজেন্ট স্বপ্নযাত্রায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম চিত্রনায়ক ইমন এবং জুম বাংলাদেশের সহসভাপতি জেরিন সুলতানার সঙ্গে। আমি ইমন ভাই আপনার কাছে আসবো। আপনি একজন অভিনেতা এবং চিত্রনায়ক, আপনি যে উদ্যোগ নেন সেই উদ্যোগ আসলে সমাজে কতটা সাড়া ফেলে বলে আপনি মনে করেন? আসলে দেশের জন্য অনেক কিছুই করার আছে আমাদের। আমরা যারা তরুণ অভিনেতা আছি, আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে। সো সেক্ষেত্রে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেই তো সেটা তো আসলে অত বড় পরিসর হবে না। তো এর মধ্যে যদি আমার সাথে অনেকেই যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন বা সামাজিকভাবে যারা আর অনেক উচ্চ স্তরে আছেন, ওনারা অনেক সময় কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চান। তো ভবিষ্যতে ইচ্ছে আছে যে আমার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আমি এই ধরনের মানুষকে সাথে নিয়ে পরিসরটা আরো বড় করব। আমরা অনেক সময় দেখি যে অনেক অভিনেতা তারা নিজ উদ্যোগে বা সংগঠিত হয়ে অনেক কাজ করছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি করছে, এর পাশাপাশি কিন্তু ব্যক্তিগতভাবে অনেকে চেষ্টা করছেন। সেদিক থেকে আপনি আসলে কোনো উদ্যোগ নেবেন কিনা? অবশ্যই নিব। আমি সেটাই বলছিলাম যে আমি ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও আমার সাথে যদি আরো অনেকেই আসেন এবং আসে, অনেক সময় আমাদেরকে ফোন দেয় যে আমরা আপনাদের সাথে এই ভালো উদ্যোগের সাথে থাকতে চাই, তো ডেফিনেটলি পথ শিশু যে ব্যাপারটা আছে
সো শুধু পথশিশুই কিন্তু না, অনেক অনেক মহিলা আছে যাদের যে বাচ্চা হয়ে যাওয়ার পর স্বামী চলে যায়, কষ্টে থাকে। তারপর অনেক বৃদ্ধ আছেন যাদের ছেলেমেয়েরা খোঁজখবর নেয়। এই ধরনের অনেক উদ্যোগের সাথে যদি ভবিষ্যতে নিজেকে জড়াতে পারি, আলহামদুলিল্লাহ, সেই চেষ্টাটা আমার থাকবে। আপা, আপনার কাছে আসবো, জুম বাংলাদেশ বর্তমান কি কি কাজগুলো করছে? জুম বাংলাদেশ বর্তমানে এই কিছুদিন আগে আমাদের শীত বস্ত্র বিতরণ হলো। আমরা 500 ছেলে মেয়েদেরকে শীত বস্ত্র বিতরণ করলাম। আর খাবার দাবার তো চলছেই, তাদের বিরামহীনভাবে প্রতিদিন একবেলা করে খাবার দিচ্ছি। আর মূলত এখন জুম বাংলাদেশ একটা মানে প্রক্রিয়ায় চলে গেছে। এখন এটা থেমে নাই, থেমে থাকবে না। এটা অনেক সারা পড়ে গেছে সবার মুখে মুখে, এভারগ্রিন জুম বাংলাদেশ। আমাকে অনেকে ফোন দিয়ে বলে, এটা কি আপনাদের প্রতিষ্ঠান? আমি বলি, জি আমাদের প্রতিষ্ঠান। তা এখন জুম বাংলাদেশ যেটা হচ্ছে, স্কুল নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। মানে আমাদের তো মাত্র 2টা স্কুল, 3-4টা স্কুল আমাদের ছাদের নিচে, আর বাকিগুলি তো রাস্তায়। এখন এটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি, এটা নিয়ে আমাদের মাথায় চিন্তা যে কীভাবে আমরা স্কুলগুলোকে ছাদের নিচে নিয়ে আসবো এবং তাদের থাকার ব্যবস্থা করতে পারবো। এটাই আমাদের এখন পরিকল্পনা। আপা, আমরা জুম বাংলাদেশ নিয়ে একটি তথ্যচিত্র দেখব। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে জুম বাংলাদেশের কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র দেখার জন্য। বিশ্বব্যাপী আঘাত হানা করোনার আগ্রাসন 26 মার্চ থেকে বাংলা যে কোনো দুর্যোগ দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন। সেবার মহান ব্রত পালনে আপনিও হতে পারেন এর গর্বিত অংশীদার। বর্তমানে যে সারা বিশ্বব্যাপী যে করোনা মহামারী শুরু হয়েছে, মহামারীর কারণে দুঃখজনকভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো আমাদের স্কুলগুলোও বন্ধ হয়ে গিয়েছে। আমি মনে করি আমার আপনার মতো যারা আছেন, আমাদের সবারই দায়িত্ব রয়েছে। এই সমাজে বর্তমানে যে একটা বাজে অবস্থা বিরাজ করছে করোনা পরিস্থিতির কারণে, এই পরিস্থিতি আমরা সবাই একসাথে থেকে আমরা মোকাবেলা করব। আমার নাম মনিরুজ্জামান, আমি পুলিশে কাজ করি। আমি এডিশনাল ডিআইজি এন্টি টেররিজম ইউনিট। জুমের সাথে কাজ করার আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমি মনে করি যে একজন মানুষ হিসেবে এই সোসাইটির প্রতি, মানুষের প্রতি আমাদের কিছু ঋণ আছে। করোনার সংকট চলাকালীন সময়ে জুমের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার্স, দাতা এবং অন্যান্যভাবে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমি এই জুমের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আপনারা আপনাদের এই সহযোগিতা এবং সহমর্মিতা অব্যাহত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং আমার বন্ধুদের, শুভানুধ্যায়ীদের মাধ্যমে এই জুমের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে পারি এবং এটি আমার একটি আনন্দের বিষয় এবং আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ একটা পথশিশু এবং শহীদপন্থী শিশু নিয়ে গঠিত
এটা দীর্ঘ 5 বছর চলতেছে আমরা এই জুম বাংলাদেশে জড়িত, এবং দেশে যখন বিপদ আপদ হয় তখন আমাদের ভলেন্টিয়াররা সবাই ঝাঁপাই পড়ে। আমরা চাই বাচ্চাদের মুখে হাসি ফুটাতে। বর্তমান দেশের যে অবস্থা, সরকারের পক্ষে এই মোকাবিলা করা সম্ভব নয়, তাই আমরা সবাই সহযোগিতা করে এই মোকাবিলা করতে চাচ্ছি, এবং জুম বাংলাদেশ সবসময় সরকারের সাথে আছে এবং থাকবে। আমরা এতক্ষণ দেখছিলাম জুম বাংলাদেশের একটি তথ্যচিত্র। আপনি করোনার সময় আমরা দেখেছি যে আপনি মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন, বাড়ির অন্য যার সদস্য আছে আপনার ফ্যামিলিতে, তারা কখনো আপনাকে বাধা দিয়েছিল কিনা? না, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেমেয়েরা কখনোই আমাকে বাধা দেয়নি। আমাকে সবসময় ওরা উৎসাহ দিয়ে আসছে যে না, তুমি একটা কিছুর মধ্যে থাকো, তোমার শরীর মন দুইটাই ভালো থাকবে এবং মানুষের উপকার হবে। এটা সবসময় আমার ছেলে মেয়েরা বলে আসছে, আমার কোনো সমস্যা হয়নি। ইমন ভাই, আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? 2021 সালে যেন করোনাটা দূর হয়ে যায়, জি, কারণ অনেক মানুষ সমস্যায় আছে। আমরা চাই না যে আর মানুষ সমস্যার মধ্যে থাকুক। এখন তো আমাদের বাংলাদেশটা অনেক এগিয়ে যাচ্ছে, তো এই উন্নতির ধারা যেন অব্যাহত থাকে, আমরা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর সর্বপ্রথম যেটা চাইবো 2021 সালে যে করোনাটা যেন একদম সারা জীবনের জন্য চলে যায়, কারণ অনেক মানুষ এখনো দুঃখে আছে, অনেক কষ্টে আছে। তারপরে আমি আপুকে থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, তারা পথ শিশুদের নিয়ে কাজ করছেন, এবং আমি আশা করব যে 2021 সালে যেন এরকম আরো অর্গানাইজেশনের সৃষ্টি হয়, সবাই যেন মানুষের জন্য কাজ করে। সো সেটাই আসলে চাওয়া আমার। আপনি আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চান? আগামী বাংলাদেশ করোনা মুক্ত দেখতে চাই। আগামী 2021 আসতেছে, এটাকে আমরা করোনা মুক্ত দেখতে চাই, মানুষকে ভালো দেখতে চাই, সবকিছু স্বাভাবিক দেখতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ইমন ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের জন্য অনেক ভালোবাসা। সবাই আসলে এখন যেটা বলবো যে এখন আমি এই মুহূর্তে বলবো না যে আমার ছবি হলে যে দেখেন, সেটা আসলে বলার সময় এখন না। সবাইকে একটি কথাই বলবো যে 2020 সালটা তো আসলে দেখতে দেখতে চলে গেল করোনার মধ্য দিয়ে, এখনও করোনা আছে। সবাই যে যার জায়গা থেকে সেফ থাকবেন, মাস্ক ইউজ করবেন, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলবেন এখনও, কারণ এখনও মৃত্যুর হার অনেক বেড়ে যাচ্ছে, এবং মানুষের পাশে থাকবেন, মানুষের সেবা করবেন, কেউ কষ্টে আছে কিনা সেটা খেয়াল রাখবেন, সেটাই সবার কাছে চাওয়া। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আপা কিছু বলবেন? শাহিন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর ঝুম বাংলাদেশের পক্ষ থেকে একটা আয়োজন করেছো, এরকম করে সবসময় ঝুম বাংলাদেশ আয়োজন করে যাবে। এবং গাজী টিভিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছর আমাদের সবার জন্য নিয়ে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।